বাংলাদেশকে কি তাহলে এবার চিকেন স্নেকের দিকে নজর দিচ্ছে? আম, আহ, আপনি যখন বলছেন যে এখন নজর দিচ্ছে কিনা, আমি আপনাকে বরঞ্চ বলবো যে কখন দিচ্ছিল না, যদি আমি গত 6 মাসের পুরো টাইম লাইনটা, সময় রেখাটা আমি পর্যবেক্ষণ করি। গত 6 মাস ধরেই তো বলা হচ্ছে বারবার, বাংলাদেশের বর্তমান দখলদার যে সরকার আছে, বা এটাকে সরকার যে বলা যায় না, অবৈধ, তাদের পক্ষ থেকে বারবারই কিন্তু ভারতের প্রতি হুমকি দেওয়া হচ্ছে, ভারত দখল করে ফেলবে, ভারতের সেভেন সিস্টার্স। আপনি হয়তোবা শুনেছেন যে দখলদার বাহিনীর প্রধান ইউনূস বলছে যে আমরা সেভেন সিস্টার্স এর সাথে ব্যবসা করব, আমরা নেপালের সাথে ব্যবসা করব। সেভেন সিস্টার্স আর ভারত কি আলাদা জিনিস? সে কিন্তু আলাদাভাবে সেভেন সিস্টার্স বলছে, অর্থাৎ সেভেন সিস্টার্স কে একটা রাষ্ট্র হিসেবে সে বিবেচনা করছে। কেমন? তো এই যে উস্কানিমূলক কথাবার্তা, এই যে আইএসআই এর, আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, অনেকগুলো আলোচনা করেছি ইন্দিরাজি, আমরা অনেকগুলো সম্ভাবনার কথা বারবার বলেছি যে আইএসআই এখানে অপারেট করছে, ভারতে একটা এক ধরনের সমস্যা তৈরি করতে চাচ্ছে। আজকে এই যে ওদলাবাড়ি মনে হয় জায়গাটার নাম, তাই না, যেখানে পাওয়া গিয়েছে বালুর ভেতরে আপনার এই মর্টার শেলটা, এই ব্যাপারটা তো খুবই কনসার্নের। কিছুদিন আগে ত্রিপুরা থেকে আমাকে একটা আমার সোর্স জানালেন যে সেখানে আপনার তারা আটক করেছেন, বাংলাদেশ থেকে আসা আপনার, এটাকে কি জানে বলে, ড্রোন। আর ড্রোন ড্রোন আটক করেছেন। সেটা আসার পরে সেখানে আপনার বিএসএফ কে খবর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে, তখন স্থানীয় পুলিশরা সেখানে এসেছিল। এই ঘটনাটা ঘটেছে কিন্তু 1.5-2 মাসও হয়নি, 1.5 মাসের মতো আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি জানি না যে এটা আপনাদের নজরে আছে কিনা। তো পরবর্তী সময়ে এখন যখন এই মর্টার শেলের ব্যাপারটা ঘটেছে, সেটা আমার কাছে মনে হয় যে অনেকটা জেচে পড়ে, ভারতের গায়ে জেচে পড়ে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা। আপনি লক্ষ্য করে দেখেন তো যে এই যে ভারতের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে প্রোগ্রামগুলো করছে, সেগুলোকে এক ধরনের থামিয়ে দেওয়ার যে চেষ্টা, আমি যতদূর দেখেছি যে এই এখানকার যারা নিউজ মিডিয়া গুলো আছে, তারা কিন্তু সবসময় বাংলাদেশের পরিস্থিতি যা ঘটছে সেটা তুলে ধরেছে, এবং এটাই নিয়ম, সারা বিশ্বই কিন্তু তুলে ধরেছে, শুধু যে ভারতের মিডিয়া তা নয়, সারা পৃথিবীতেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ কিন্তু নিয়ে। দাদা একটা বিষয়, শুধুমাত্র যে একদিকে মোহাম্মদ ইউনূস তিনি বলছেন তিনি বাণিজ্য করবেন, কখনো বলছেন ভারত উন্নত দেশ, চীনও উন্নত দেশ, তাদের হাওয়ায় তিনি ফুরফুর করে উড়ে যাবেন, আবার এইভাবে মর্টার শেল নিয়ে চিকেন স্নেককে দিকে তেড়ে দেওয়া, মানে এই দ্বিচারিতা কেন? মুখে যেটা বলছেন কাজে করছেন অন্যটা। একদিকে সেভেন সিস্টার্সের সঙ্গে বিচারিতাটা বাণিজ্যের কথা বলছেন, অন্যদিকে আবার অন্যরকম কাজ করছেন। দ্বিচারিতাটা উনার একটা অভ্যাসের মধ্যে পড়ে, স্বভাবের মধ্যে পড়ে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বললে আপনি ভালো করে বুঝবেন। আপনার একটা না, দুটো উদাহরণ আপনাকে দেই, তাহলে বুঝবেন। প্রথম উদাহরণটা হচ্ছে এমন, সে এসেই বলল যে আমি প্রেস যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে সেটার তিনি ব্যবস্থা করবেন। এই প্রেস স্বাধীনভাবে ব্যবস্থা করার প্রথম ব্যাপারটা কি হলো, প্রেস প্রেস শুধু না, তিনি বলেছেন মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, বাক স্বাধীনতাতে তিনি বিশ্বাস করেন। এরপরে আপনার উর্মি নামে একজন সরকারি কর্মকর্তা, তিনি একটা প্রতিবাদ করেছিলেন ইউনূসের একটা সিদ্ধান্তের, তার চাকরিটা চলে গেল। সাধারণ মানুষ যারা আপনার ইউনূসের এই এই পুরো অবৈধ দখলদার বাহিনীর হত্যা, লুটপাট, এই আপনার এই অগ্নিবাণ সমস্ত কিছু নিয়ে, বাড়িঘরে আগুন লাগানো, মানুষকে হত্যা, মারা, সহিংসতা, এগুলো নিয়ে যখন প্রশ্ন করলো, তখন একের পর এক সাংবাদিকদেরকে গ্রেফতার করা হলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হলো। তাহলে তিনি এক মুখে বলছেন বাক স্বাধীনতা, অন্যদিকে গ্রেফতার করছে। এক নাম্বার তার দ্বিচারিতার উদাহরণ। 2 নাম্বার দ্বিচারিতার উদাহরণটা কি, আমরা এই প্রোগ্রামে করেছি মনে আছে আপনার সাথে, যে ট্যাক্স দিতে মানুষকে বলছে, কিন্তু নিজেই আবার তার ট্যাক্স সমস্ত কিছু মকুব করে নিয়েছে। তো একদিকে ভারতের সাথে শান্তির কথা বলছে, একদিকে ভারতকে বড় রাষ্ট্র বলছে, চায়নার সাথে কথা বলছে, আবার অন্যদিকে ভারতের ভারতের ভূমিতে গিয়ে আপনার মর্টার শেল রেখে আসছে, ভারতের ভূমিতে আপনার ড্রোন পাঠাচ্ছে। তাহলে এই যে একই মুখে, গতকালকেও আমরা বেশ কিছু মানুষ আলোচনা করছিলাম যে এই লোকটাকে আপনি, মানে আপনার প্রথম দেখাতে, একদম প্রথম দেখাতে আপনার মনে হবে যে কি সরল সোজা, কিছুই জানে না। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং, বিকজ আমি তো অনেকগুলো ডকুমেন্ট সহ তাকে জানি, সাধারণ মানুষ তাকে জানে হচ্ছে যে তিনি এমন, তিনি প্রফেসর ছিলেন, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন,
কিন্তু আমি তো তার চরিত্রটা পুরোপুরি জানি, আমার কাছে তো ডকুমেন্ট সহ আছে যে একটা নিখাত চোর কিভাবে ট্যাক্স চুরি করতে হয়, কিভাবে একের পর এক কোম্পানি খুলে টাকা পয়সাগুলো মারতে হয়, কিভাবে আপনার ওভার প্রাইসিং করতে হয়, সমস্ত তথ্য তো আমার কাছে। ফলে এই লোকটি, এই মর্টার শেলের পুরো ব্যাপারটি জাস্ট জাস্ট শুরু হলো। আমি নিশ্চিত যে ভারতকে অশান্ত করবার জন্য, ভারতের বিরুদ্ধে আরো কাজ করবার জন্য অনেকগুলো প্রক্রিয়া হবে, এবং এরা এটাই করবে, কারণ এরা তো প্রকাশ্যে এই ধমকগুলো, হুমকিগুলো দিয়ে যাচ্ছে। সুতরাং আপনি যে দ্বিচারিতার কথা বলছেন, একটা মানুষ তার অভ্যাস, সে তো কখনো আসলে এটা চেঞ্জ করতে পারে না, তাই না? এটা তার, যার হয় না নয়ে তার হয় না 90-এ। তো আপনার সে এখন অনেক 90-এর অভিমান, আপনার অনেক অভিমান জমে আছে আপনার বাংলাদেশ, আপনার দেশ, আপনার জন্মভূমির প্রতি, সেটা আপনার কথায় দেখুন, বোঝা যায়। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, এই প্রোগ্রামেই খুব সম্ভবত আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই বাংলাদেশের মানুষকে নিয়ে বলেছিলাম তারা যেই পাতে খায় সেই পাতেই হাগে, এবং ধানমন্ডির তাদেরকে আমি ঘটনার পর ব্যাপকভাবে আপনি সমালোচনা বলেছিলেন, করি। 32 নম্বর ধানমন্ডির ভাঙচুরের ঘটনার পর 32 নাম্বার, বলেছিলেন। আমি আপনাকে এটার একটু ক্ল্যারিফিকেশন দেই, তাহলে আপনি বুঝবেন। যেদিন আপনাকে আমি এগুলো বলেছিলাম, আপনি যখন কথা বলছিলাম, তখনও 32-এ বুলডোজার ঠক 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 করে 32 ভাঙছিল। হুম। আপনি খালি আমার আমার ভেতরের কথা একবার যদি কল্পনা করতে পারেন, যে আমার ভেতরে এক প্রবল অভিমান, এই রাষ্ট্রের প্রতি কষ্ট, সমস্ত কিছু কোত্থেকে যেন এসে জড়ো হয়েছিল। আপনি চিন্তা করে দেখেন তো, যে যেই মানুষটি সারা জীবন সংগ্রাম করে গেলেন, সারা জীবন সংগ্রাম করে গেলেন দেশের জন্য, প্রথমে তাকে তার পরিবার শুদ্ধ মেরে ফেললেন 1975 সালে এই বাংলাদেশিরা, তারপরে তার পুরো বাড়িটা এখন ভেঙে দিল। এই যে বাঙালি আর বাংলাদেশি শব্দটা আপনাকে আমি উচ্চারণ করছি, সেটাও আমি আপনাকে বলি। আপনি জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমাদের সংবিধানের পরিবর্তন হয়েছিল, সেখানে লেখা ছিল বাঙালি জাতীয়তাবাদ। আমাদের মোট 4টা ভিত্তি আছে সংবিধানের, একটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদ। মাথায় রাখবেন, বাঙালি। হুম। এইটাকে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর তারা লিখলো যে বাঙালি না, বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মানে বাংলাদেশের মানুষদেরকে বাঙালি না, বাংলাদেশি হিসেবেই পরিচিত করবার চেষ্টা করো, তার রেস নিয়ে না, তার ভূখণ্ড অনুযায়ী। এই যে বাঙালি আর বাংলাদেশি, এটা দীর্ঘদিন এই লড়াইটা চলছে, তারা বারবার এগুলা বলছে। একদিকে আমরা বলছি যে আমরা বাঙালি হিসেবে পরিচিত হতে চাই, ইয়েস, ভূখণ্ড হিসেবে আমরা বাংলাদেশি, পাসপোর্ট আছে বাংলাদেশি, অবভিয়াসলি। কিন্তু জাতিগতভাবে বাঙালি, এই কথাটা একটা পক্ষ নিতেই পারেনি, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, কেউ প্রতিবাদ করেনি। কর্নেল তাহের, মুক্তিযুদ্ধের আরেকজন অন্যতম সেনাপতি, তার একজন পঙ্গু মানুষ ছিলেন, তাকে মেরে ফেললো এই জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে, খোদ জিয়াউর রহমানকে মেরে ফেললো, কেউ প্রতিবাদ করেনি।